সুপ্রিম নির্দেশে রাজ্যের স্বস্তি। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তে না করল প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে বড় স্বস্তি রাজ্য এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যদের। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছিল। রাজ্যপালের অনুমোদনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্যই এই সিদ্ধান্ত বলেছিল এসএসসি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এসএসসি এমন অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানাতেই পারে। অনুমোদন থাকলে এই সিদ্ধান্ত নিতেই পারে শিক্ষা দফতর বা স্কুল সার্ভিস কমিশন। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করে, মন্ত্রিসভা বলেছিল হাইকোর্টের চূড়ান্ত রায়ের ওপরেই সব নির্ভরশীল, তাহলে কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি বলা হচ্ছে? প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত অনুচিত। এক্ষেত্রে সিবিআই তদন্ত করলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হবে। এরপরেই হাইকোর্টের সিদ্ধান্ত নাকচ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, এই বিষয়ে সিবিআই তদন্তের প্রয়োজন নেই। মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই তদন্ত না করলেও নিয়োগ দুর্নীতির বাকি বিষয়গুলো নিয়ে সিবিআই তদন্ত জারি থাকবে, জানিয়েছে শীর্ষ আদালত। Supreme Court today said that the direction of the Honorable High Court for CBI investigation against the cabinet, that was uncalled for. Therefore, Supreme Court has quashed that part of the order. Therefore, the CBI now may not carry on any investigation against the cabinet members for the cabinet decision, not for other things. And the court has clarified that all other directions of the court that will continue to be operative except the portion of CBI investigation. So far the cabinet decision is concerned, nothing else, nothing more. খারিজ হয়েছে আজকে অ্যাবসলিউটলি অন টেকনিক্যাল গ্রাউন্ড। টেকনিক্যাল গ্রাউন্ড কি ছিল? পরিষ্কার বলেছে যে গভর্নরের কনসেন্ট ছিল, সেখানে ক্যাবিনেটের সিদ্ধান্ত, লেজিসলেচার এবং জুডিশিয়ারি একটা কনফ্লিক্ট তৈরি হতে পারত, তার জন্য এই রায়টা এসেছে। এটা নিয়ে আপাতত আর কোনো মন্তব্য বিশেষ করে নেই, কিন্তু একটা জিনিস বলা, মুখ্যমন্ত্রী স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কিচ্ছু নেই। তদন্ত চলছে, কোত্থেকে কি হইলো সবাই জানে, সবকিছু সামনে আসছে, পুরো ব্যাপারটা সামনে আসবে এবং আবার বলছি, চোরগুলোর আলটিমেট তিহার যাত্রাই হবে। 2022 সালে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা হয়। হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু অযোগ্য চাকরিজীবীর চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই বছরের মে মাসে এসএসসি নিয়োগে 6000 অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। সুপার নিউমেরারি পদ তৈরির বিজ্ঞপ্তিও জারি করা হয়। 5 মে 2022 অতিরিক্ত শূন্যপদের বিজ্ঞপ্তিতে অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। এরপরেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই সিদ্ধান্ত আইনসঙ্গত নয়, জানিয়ে দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মন্ত্রিসভার সদস্যদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, জানিয়ে দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি ঢাকি সমেত ঢাক বিসর্জন দেওয়ার মন্তব্য করেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতির শুনানি হয় 22 এপ্রিল 2024। বিচারপতি বসাক এবং রশিদের ডিভিশন বেঞ্চ বহাল রাখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। সেদিনই 25,753 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। অনেকেরই মতে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চললে প্রশ্নের মুখে পড়ে যেত গোটা মন্ত্রিসভাই। তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত না হলেও দুর্নীতি নিয়ে তদন্ত চললেও অস্বস্তি বাড়তেই পারে শাসক দল ও সরকারের। নিউজ টাইম। উত্তর পূর্বাঞ্চলীয় দুটি সফল ভ্রমণ আয়োজনের পর আইআরসিটিসি ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে আগামী 22 এপ্রিল থেকে শুরু হচ্ছে নর্থ ইস্ট ডিসকভারি যাত্রা। দিল্লির সফদরজং স্টেশন থেকে ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনটি 156 জন পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করবে। 15 দিনের সফরে যাত্রীরা অসমের গুয়াহাটি, শিবসাগর, জোরহাট, কাজিরাঙ্গা, অরুণাচল প্রদেশের ইটানগর, ত্রিপুরার উনাকোটি, উদয়পুর, নাগাল্যান্ডের ডিমাপুর ও কোহিমা, মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জি
ভ্রমণ করতে পারবে। সরাসরি রেল যোগাযোগের অভাবের কারণে মণিপুর এবং মিজোরাম প্যাকেজ থেকে বাদ পড়েছে। নির্বিঘ্ন ভ্রমণের জন্য ইন্ডিয়া ট্যুরিজম অতিরিক্ত বৈশিষ্ট্য সহ ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনটিকে আধুনিকীকরণ করেছে। আইআরসিটিসি কর্মকর্তাদের মতে এই ভ্রমণটি এমনভাবে আয়োজন করা হয়েছে যেন সকল শ্রেণীর ভ্রমণকারীরা উত্তর পূর্ব রাজ্যগুলির অনাবিষ্কৃত গন্তব্যগুলি উপভোগ করতে পারে। नॉर्थ ईस्ट डिस्कवरी यात्रा 22 अप्रैल से चालू होगी और ये 14 नाइट्स 15 डेज का रहेगा। सबसे पहले तो जो भारत गौरव ट्रेन के थ्रू या डिलक्स रेक के थ्रू चल रही है, इसमें कमर्शियल कैपेसिटी ओवर फर्स्ट एसी, सेकंड एसी और थर्ड एसी 150 के आसपास है, 150 के आसपास है। खास ये है कि इसके अंदर ऑन द ट्रेन फ्लेमलेस कुकिंग सब अलाउड है, सेंट्रलाइज्ड पीए सिस्टम है और ये यात्रा आपको नॉर्थ ईस्ट के 5 स्टेट्स असम, अरुणाचल प्रदेश, नागालैंड, त्रिपुरा और मेघालय कवर कराएगा। कि हमारी ये यात्रा जो 5 स्टेट्स कवर करा रही है, इनके पांचों के जो कैपिटल्स हैं उनके आसपास के कल्चरल डेस्टिनेशंस, हेरिटेज, पिलग्रिमेज और एक्सकर्शंस पूरी तरीके से कवर कराएगी। तो ये एक किसी भी भारतीय के लिए इस यात्रा के थ्रू 14 नाइट 15 डेज में वो एक नॉर्थ ईस्ट का फील ले सकते हैं और उनको लगेगा कि उन्होंने अपने लाइफ टाइम में नॉर्थ ईस्ट कवर कर ली है पूरी तरीके से। भारतीय रेल द्वारा देश में पर्यटन को बढ़ावा देने के लिए और संगठित रूप से एक ग्रुप में यात्रियों को एक क्षेत्र विशेष या किसी सर्किट विशेष पर यात्रा कराने के लिए भारत गौरव डिलक्स एसी एक्सप्रेस का परिचालन किया जाता है। यह आईआरसीटीसी तथा कुछ प्राइवेट एजेंसियों की मदद से संचालित किया जाता है। अभी हम लोगों ने फैसला किया है कि पूर्वोत्तर क्षेत्रों में जो लोग भ्रमण करना चाहते हैं उनको हम भारत गौरव डिलक्स एसी एक्सप्रेस से ले जाएं और 22 अप्रैल को ऐसी एक ट्रेन जो है दिल्ली के सफदरजंग से प्रारंभ होने वाली है। इस ट्रेन के माध्यम से हम यात्रियों को, पर्यटकों को पूर्वोत्तर के जो मुख्य स्थल हैं, गुवाहाटी हुआ, काजीरंगा हुआ, अरुणाचल प्रदेश के विभिन्न स्थल हुए, मेघालय में शिलांग हुआ, चेरापूंजी हुआ और त्रिपुरा के विभिन्न धार्मिक और प्राकृतिक सौंदर्य के स्थलों का भ्रमण कराएंगे। और ये जो पूरी यात्रा है वह आईआरसीटीसी के माध्यम से संपन्न कराई जाएगी। इसकी टिकट की बुकिंग की सुविधा भी आईआरसीटीसी के वेबसाइट पर दी गई है। এই উদ্যোগটি কেন্দ্রীয় সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দেখো আপনা দেশের কর্মসূচির অংশ, যার মূল উদ্দেশ্য দেশীয় পর্যটন বৃদ্ধি ও সাংস্কৃতিক একত্রীকরণকে উৎসাহিত করা। নিউজ টাইম। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে পর্যটকদের মুখে হাসি ফুটেছে। ভারতের সবথেকে পুরনো ন্যাশনাল পার্কে আবার চালু হতে পারে হাতি সাফারি। প্রাণী কল্যাণের উদ্বেগের কারণে 2018 সালে করবেট ন্যাশনাল পার্কে হাতি সাফারিতে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তরাখণ্ডের হাইকোর্ট। শীর্ষ আদালত হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। হাইকোর্টের এই নির্দেশে গভীরভাবে প্রভাব পড়েছিল পার্ক কর্তৃপক্ষের উপর। হাতি সাফারি চালু করা হলে আশা করা হচ্ছে বাড়তে পারে পর্যটকের সংখ্যা, তাতে আর্থিক দিক থেকেও সুবিধা হবে পার্ক কর্তৃপক্ষের। ফলে আশার আলো দেখছে পার্ক কর্তৃপক্ষ এবং পর্যটকেরা। अगर सब कुछ ठीक चला तो हमने हाथी सफारी भी शुरू करने के लिए उसका बैकग्राउंड में सारे कार्रवाई हमें कर रहे हैं। नतीजा क्या होगा मैं अभी इमीडिएटली नहीं बता पाऊंगा, क्योंकि हाथी सवारी एक ऐसी बात है कि जिसमें बच्चे लोगों को बहुत प्रेरित होते हैं जानवर के लिए, एवं भविष्य में अगर हमारा बच्चे जंगली जानवर, एनवायरनमेंट, फॉरेस्ट, वाइल्ड लाइफ इसके लिए प्रेरित होते हैं तो उससे बढ़िया कंट्रीब्यूशन कॉर्बेट से कुछ हो नहीं सकता। 2018 সালে হাইকোর্টে নেওয়া এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল হাতি রক্ষা এবং পরিবেশ রক্ষা করা, কিন্তু সুপ্রিম কোর্ট এই আদেশে স্থগিতাদেশ দেওয়ার পর মনে করা হচ্ছে আবারও শুরু হতে পারে হাতি সাফারি। করবেট ন্যাশনাল পার্কে আবারও হাতি সাফারির মাধ্যমে প্রকৃতি এবং বন্যপ্রাণীর কাছাকাছি যাওয়ার রোমাঞ্চকর অনুভূতি নিতে পারবে পর্যটকেরা। এখন পর্যটক থেকে পার্ক কর্তৃপক্ষ সবার আশা সুপ্রিম কোর্টের রায়ের উপর। নিউজ টাইম। কেন্দ্রীয় সরকারের নমো ড্রোন দিদি স্কিমে অংশগ্রহণকারী আমুধা তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম মানাপট্টির বাসিন্দা। চাষের জমিতে কীটনাশক স্প্রে করার জন্য ড্রোন ব্যবহার করে লক্ষাধিক টাকা আয় করেছেন। তার ড্রোন 5 মিনিটে 1 একর জমিতে কীটনাশক এবং সার স্প্রে করতে সক্ষম। তিনি শিবগঙ্গা এবং পুদুকোত্তাই জেলা জুড়ে 600 একরেরও বেশি জমিতে কাজ করেছেন। 3 বছর হাসপাতালে কাজ করার পর তিনি পারিবারিক কাজে মনোনিবেশ করেন। পরবর্তীতে চেন্নাইয়ের MIT-তে ড্রোন চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি কেন্দ্রীয় সরকারের ড্রোন দিদি স্কিমে অংশগ্রহণকারী একটি সার কোম্পানি ইফকো থেকে একটি ড্রোন এবং পরিবহন যান পান। সেখানে 18 জনের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার অসামান্য ক্ষমতার জন্য তাকে রাষ্ট্রপতি দ্বারা সম্মানিত করা হয়। তিনি একজন সফল নারী হিসেবে বলেন, এই প্রক্রিয়াটি অনেক সময় বাঁচায়। উপরন্তু একটি ড্রোন ব্যবহার করে সার খরচও কমায়। வேலையும் மிச்சம், உரச்செலவு மிச்சம், அவங்களுக்கு நல்ல பயனுள்ளதாகவும் இருக்குது. இதை என்ன மாதிரியும் இன்னும் நிறைய ஸ்கீம் இருக்குது, கொடுத்துக்கிட்டு தான் இருக்காங்க. இன்னமும் பெண்கள் வந்து இதை செய்ய முடியுமா, நம்மளால் முடியுமா அப்படி। নমো ড্রোন দিদি স্কিমের জন্য তিনি ঋণী। এই স্কিম ছাড়া তার পক্ষে অত দামি ড্রোন কেনা সম্ভব ছিল না। ড্রোনটির দাম 6,50,000 টাকা এবং গাড়িটির দাম 7 লাখ টাকা। এর পাশাপাশি এই স্কিমটিকে উল্লেখ করে তিনি বলেন, এই স্কিমটি সকলের জন্য গ্রহণযোগ্য। অনেক মহিলাই এই প্রকল্পে উপকৃত হয়। সকল মহিলাকে এই স্কিমটি আত্মবিশ্বাসের জন্য এবং প্রয়োগ করার জন্য উৎসাহিত করার কথাও বলেন তিনি। নিউজ টাইম।